তারেক রহমান সাহেবের যে প্রোটোকল নিয়ে জামাতের পক্ষ থেকে যে এটা যে মন্তব্য করা হয়েছে, মন্তব্য এটা করা আমি মনে হচ্ছে। করি এটা হাস্যকর মন্তব্য। চালাকির প্রশ্নে আপনি আওয়ামী লীগের চেয়ে চালাক এদেশে কোন দল আছে? না, আমরা তাই দেখেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসার পর তেমন কোনো না, সমালোচনা করতে তিনি গতকালকে সম্ভবত একটি কথা বলেছেন, শত নির্যাতন নিপীড়নের মধ্যেও বিএনপির নেতা কর্মীরা গুপ্ত কিংবা সুপ্ত হ্যাঁ, ছিলেন। সেটা একটা ইঙ্গিতবহ এবং একটা তথ্য এবং বেদনারও কথা। তো তথ্যগতভাবে তো ঠিক আছে। বিএনপির নেতারা কিন্তু সুপ্ত হয় নাই, গুপ্ত হয় নাই অন্য কোথাও। নির্যাতন সয়েছে, আন্দোলনে ব্যর্থ হয়েছে বারবার। পার্টি অফিসেও তাদের কেউ কেউ হাতছাড়া বলছে যে হয়ে গেছে। জামায়াতকে ইঙ্গিত করা হয়েছে। জামাতকে ইঙ্গিত করেছে, এটা তো সত্য। ইঙ্গিতের অবকাশ রাখে না। জামাত কৌশলী দল, বরাবরে জামাত এগুলো এইসব কৌশলে তারা পারঙ্গম। যেটা তারা শিক্ষাঙ্গনগুলোতে প্রতিষ্ঠিত করতে পেরেছে, ডাকসুতে, জাকসুতে, রাকসুতে, চাকসুতে। যে কারণে তাদের একটা উচ্চাশা আছে যে শিক্ষাঙ্গনে যেহেতু আমাদের একটা অন্যরকম অবস্থা তৈরি হয়েছে, সেটা মার্কেটিং তারা করবে তাদের জায়গা থেকে। তো কিন্তু কৌশলের প্রশ্নে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা, তো সেটা তো আওয়ামী লীগ করে ব্যর্থ হয়েছে। চালাকির প্রশ্নে আপনি আওয়ামী লীগের চেয়ে চালাক এদেশে কোন দল আছে? হুম, হুম। ইঞ্জিনিয়ারিং করা, নির্বাচন ইঞ্জিনিয়ারিং করা, ম্যানিপুলেট করা, কথাকে বিকৃত করা, মুহূর্তের মধ্যে চোখ উল্টে দেয়া, আওয়ামী লীগের চেয়ে পারঙ্গম কে ছিল? কে ছিল? তো শেষ পর্যন্ত তো এক কাপড়েই পালানো শেষ লাগছে। পর্যন্ত পরিণতি ভালো হয়নি। ধন্যবাদ। আমি ফারুক হাসান, জামায়াতের এই নেতা তাহের তাহের অর্থাৎ নায়েবে আমির, তিনি আবার আরেকটি কথা বলেছেন, যেহেতু আপনারা উপদেষ্টাদের সাথে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন, ঐকমত্য কমিশনে গেছেন। তিনি বলছেন সুষ্ঠু ভোটের বিষয়ে উপদেষ্টাদের কেউ কেউ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে। আপনারা কি মনে করেন? ধন্যবাদ। শুরুতেই বলে রাখি, তারেক রহমান সাহেবের যে প্রোটোকল নিয়ে জামাতের পক্ষ থেকে যে এটা যে মন্তব্য করা হয়েছে, মন্তব্য এটা করা আমি মনে হচ্ছে। করি এটা হাস্যকর মন্তব্য। এবং জামাতের মতো একটা দলের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য আসা, এটা একবারেই মানে মানে রাজনীতির মাঠে যায় না যায় না। কোনোভাবেই। আমাদের বক্তব্য হচ্ছে যে উনাদের আমিরের যদি আরো প্রোটোকল প্রয়োজন, নিরাপত্তা দরকার হয়ে থাকে, ওনারা আবেদন করতে পারে। করেছেন, চাইতে এরপরে আবেদন তো করেছেন। যাই হোক, এরপরে যদি সরকার সেই নিরাপত্তা না দেয়, তখন এরা প্রশ্ন তুলতে পারে যে আমাদের দলীয় প্রধানের আমরা এই নিরাপত্তা চেয়েছি, বাট সরকার দেয় নাই বা দিতে অপারগ ইত্যাদি। তখন এই প্রশ্ন তোলাটা যৌক্তিক হয়। কিন্তু উনাকে দিয়েছেন, আমাকেও দিতে হবে, এটা তো আসলে আমরা ছোটবেলায় খেলতাম যে এরকম একটা অবস্থা হয়ে গেছে। এটা আসলে কোনোভাবে কাম্য না। হুম, হুম। দ্বিতীয়ত দেখেন, জামাত অভিযোগ করছে যে প্রশাসন সরকারের দিকে হেলে গেছে বা সরকার বিএনপি হয়ে গেছে। আবার বিএনপিও প্রশ্ন করে যে এরা একবারে জামাতের হয়ে কাজ করছে, জামাতের নিয়ন্ত্রণ পক্ষপাতমূলক ইত্যাদি। আচরণ করছেন। তাহলে বাংলাদেশের যেহেতু এখন রাজনীতির মাঠে দুটা মেরু, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই দুই মেরুর লিডিং দুটা পার্টি জামাত আর বিএনপি, এই তো যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে এখন, হুম, হুম। তো এই দুই মেরুর দুই লিডিং পার্টি যদি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে ওই রেফারি নিয়ে, তার মানে তো এই রেফারির আসলে প্রবলেম আছে ভাই, ঠিক না? অথবা রেফারি অত্যন্ত সঠিক। অথবা রেফারি অত্যন্ত সঠিক। অত্যন্ত সঠিক। যাই হোক, তাহলে এই রেফারির যদি প্রবলেম থেকে থাকে, তাহলে তো আগে রেফারি ঠিক করতে হবে, মানে এটা চেঞ্জ করতে হবে। হয় এই রেফারি বাতিল করে মানে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, নতুন নির্বাচন কমিশন বসাতে হবে, তারপরে নির্বাচন, প্রশাসন যন্ত্রকে ঢেলে সাজাতে হবে। যদি হেলে গিয়ে এটা থাকে যদি তাদের দুই দলেরই কথা সঠিক হয়ে থাকে, তাহলে তো নির্বাচনে যাওয়া উচিত না তার রাইট অধীনে। রাইট, আমি এই জন্যই বলছি যে এখানে সবার আগে বিএনপি এবং জামাতকে পরিষ্কার করতে হবে, তারা কি রাজনৈতিক স্ট্যান্ডবাজির কারণে এই বক্তব্য দিচ্ছে নাকি নাকি সত্যিকার অর্থেই ওই আদৌ EC নির্বাচন চাই কিনা। ওটা তো আছেই, মানে ওই ইসি ওই প্রশাসনের আসলেই প্রবলেম আছে কিনা, এটা তো তাদেরকে ক্লিয়ার করতে হবে। নাকি তারা রাজনৈতিক স্ট্যান্ডবাজি করে, ধরেন যে যেটা আমরা বিগত সময়ে দেখেছি, যদি বিগত সময়ের মতোই এই অভিযোগ অনুযোগ রাজনীতির মাঠে যেভাবে আমরা দেখেছি ওই পর্যায়ে থাকে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ একটা নির্বাচন অবাধ সুষ্ঠু করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অভিযোগ জানাবে, পাল্টা অভিযোগ হবে, এটা আমি মনে করি আমাদের নির্বাচনী সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। জি। হ্যাঁ, এর বাইরে না। কিন্তু এটা যদি ওই পরের পর্যায়ে চলে যায়, তাহলে মহাবিপদ ভাই। জি। কিন্তু ওই পর্যায়ে যাবে কিনা আমরা তো আসলে ঠাউর করতে পারছি না। এই জন্য বিএনপি এবং জামাতকে এখানে ঠিক করতে হবে। এবার আসেন, নির্বাচন নিয়ে তো অনেক কথা হচ্ছে, অনেক বক্তব্য, অনেক আলোচনা। আমি এই কথাটা এই জন্যই বলি যে নির্বাচন তো ভাই খালি হলেই হবে না। মানে আমি একজন প্রার্থী এই জন্য না, নির্বাচন এর আগেও বাংলাদেশে হয়েছে অনেকবার, 12বার নির্বাচন আমরা পেয়েছি খাতা কলমে। কিন্তু এই যে গর্ব করার মতো বা ধরেন যে প্রশ্নাতীতভাবেই কয়টা নির্বাচনকে আমরা সাপোর্ট দিই বা ওই নির্বাচনটা নিয়ে আলোচনা করি, হাতে গোনা কিন্তু 3 বা 4টা। তার মধ্যে 91-এর যে নির্বাচন, এটাকে আমরা গর্ব করে বলি জি। যে 91 সালের নির্বাচন সবচাইতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, এবং তার নৈপথ্যে কারা ছিল? বাংলাদেশ সেনাবাহিনী, যেটা আমাদের মোস্তফা ভাই বললেন অলরেডি। তো সেই জায়গা থেকে আমি এই জিনিসটা এই জন্য বারবার সামনে নিয়ে আসছি যে আগামী জাতীয় নির্বাচন এটা খালি নির্বাচন না যে এই সরকার যাবে আরেকটা দল এসে ক্ষমতায় বসবে, নো, এটা বাংলাদেশের একটা কি বলে এটা, মানে
প্যারাডাইম চেঞ্জের মতো একটা, যে আমরা এই 54 বছরে এই বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে আসছি, এই প্যারাডাইম অলরেডি ফেলিওর, ব্যর্থ হয়েছে। জনগণের কল্যাণে এই প্যারাডাইম কাজ করতে পারে নাই, ভূমিকা রাখতে পারে নাই। তার মানে আমাদের নতুন প্যারাডাইমে ঢুকতে হবে, আর এই নতুন প্যারাডাইমে ঢোকারই মাধ্যম হচ্ছে এই নির্বাচন। সুতরাং এই নির্বাচনটা খালি করলেই হবে না, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হবে। ফারুক ভাই, আমার কাছে সময় নেই, আমি একটা প্রশ্ন করে রাখি। নাহলে নূর হক নূর, আপনাদের সভাপতি, যিনি চেয়ারম্যান, সভাপতি চেয়ারম্যান যাই বলুন, ওনাকে তো বিএনপি সমর্থন দিয়েছে, সেখানে আসলে উনি কেমন আছেন, বা তাকে বিএনপির ছাত্র দলের নেতাকর্মী তাকে কেমন সহযোগিতা করে, তিনি কি কোনো চাপে পড়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে আসলে এবারের নির্বাচনে কোনো নির্বাচনী জোট হয় নাই। মাঝে মাঝে আপনারাও বলেন মাঝে মাঝে যে আপনারা তো জোটে গেছেন বিএনপির সাথে, বা এনসিপিকেও বলে জামাতের সাথে জোটে গেছেন। এবার কোনো নির্বাচনী জোট হয় নাই, যেটা বিগত নির্বাচনগুলোতে আমরা দেখছি। এবার হয়েছে নির্বাচনী একটা সমঝোতা, আসন সমঝোতা। আসন সমঝোতা। তো এই সমঝোতার আলোকেই আমাদের ধরেন যে বিএনপি আমাদের দলীয় প্রধানের নির্বাচনী এলাকায় প্রার্থী দেয় নাই। আমরাও কিন্তু সবগুলো আসনে প্রার্থী দেই নাই, আমরা 104টা আসনে প্রার্থী দিচ্ছি। বাকিগুলোতে কিন্তু আমাদের প্রার্থী দেওয়া হয় নাই। আমাদের ফর্ম সব জায়গা থেকে তুলছিল, বাট সেগুলো আর দাখিল করা হয় নাই। তো এখন আমাদের দলীয় সভাপতি তার এলাকায় বিএনপির বহিষ্কৃত যে নেতা, সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী, এখনো মাঠে আছে। তো এই জায়গায় আমি আসলে বিএনপির উদারতার কিছুটা ঘাটতি দেখতে পাচ্ছি। যেমন ধরেন, বিএনপি যদি সত্যিকার অর্থে তার বন্ধু বা এলাই যারা, তাদেরকে যদি আসলে তুলে আনতে চায়, পার্লামেন্টে ঢুকাতে চায়, তাহলে কিন্তু আগে থেকেই ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করার কথা। বিএনপির উচিত ছিল, আমরা বিগত সময়ে এই নির্বাচনী এলাই বা ওই সমঝোতা যেটাই বলেন না কেন, এগুলোর যে ফাংশন, এই ফাংশনটা আমরা এভাবে দেখছি। ধরেন যে উনি দলীয় প্রার্থী, এবং ওই মোস্তফা ভাইয়ের আসনে আমাকে জোটের প্রার্থী ঘোষণা করা হবে। প্রার্থী ঘোষণা করার আগেই মোস্তফা ভাইকে ডেকে আমার সাথে টেবিলে বসাবে, টেবিলে বসিয়ে আলোচনা করা হবে যে আমরা দলের স্বার্থে, দেশের স্বার্থে উনাকে এখানে প্রার্থী করছি, তুমি ভাই বসে যাও বা তোমাকে সরে যেতে হবে। আগেই যদি আপনি টেবিলে এটা একটা নেগোশিয়েট করে ফেলেন, আপনি কিন্তু বসতে বাধ্য, বা দলের স্বার্থে বা দেশের স্বার্থে আপনি কিন্তু সিদ্ধান্তটা মেনে নেবেন। কিন্তু সেই প্রক্রিয়া এবার মেনটেন করা হয় নাই। কি করা হলো, ভিপি নুরুল হক নূরের আসনে ওনারা প্রার্থী দিলেন না, কিন্তু পরক্ষণে দেখা গেল হাসান মামুনকে বহিষ্কার করে দিল। তা আমি তো মনে করি এই বহিষ্কারের মধ্য দিয়ে তাকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, ভাই তুমি আর দলের কেউ না, তুমি এখন যা ইচ্ছা করতে পারো, মানে ইলেকশন করতে পারো। যেহেতু তুমি দলের কেউ না, তার মানে তোমার বিরুদ্ধে তো অ্যাকশনও নিতে পারবো না। বিএনপি কি চাইলে এখন ওই হাসান মামুনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে? বিকজ সে তো পার্টির কেউ না। তো এইরকম একটা খেলা কিন্তু অতীতেও হয়েছে, এখনো চলছে মানে এটা কিনা কি রাজনীতির আমি খেলা আসলে মানে এটা ঠাউর করতে পারছি না। এটা কি এখানে রাজনীতির পলিটিক্স? না, তাই তো দেখতে পাচ্ছি। এখানে আসলে বিএনপির উচিত ছিল সত্যিকার অর্থেই, শুধু ভিপির আসনে এরকম না, আরো অন্যান্য তাদের এলাই যারা, এদের আসনগুলোতে কিন্তু একই খেলাটা মানে চলছে এখন পর্যন্ত। আমি জানি না এটা সঠিক না বেঠিক, আমি শুধু একটা কথাই বলবো, এখানে বিএনপি যদি সত্যিকার অর্থে মন থেকে চাই যে এই ভোকালগুলোকে আমরা পার্লামেন্টে চাই এবং আমাদের স্বার্থে, দেশের স্বার্থে তাদের প্রয়োজন, তাহলে ওইভাবেই ফরম্যাটটা সাজিয়ে আসলে তাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। না হলে আসলে আমি 1 মিনিট সময় পাবো জি, কিনা 1 জানি না, মিনিটে আমার শেষ করে প্রডিউসার দিবেন জি। কিনা। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ ভারতে খেলতে যাবে কিনা, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। শক্ত অবস্থান, বাংলাদেশে যাবে না। কিন্তু কালকে পাকিস্তান একটা হুমকি দিয়েছে, টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যেতে চায় না বাংলাদেশ, এই সমস্যার সমাধানে ঢাকায় রয়েছে আইসিসি প্রতিনিধি দল। এর মাঝে নতুন ঘোষণা দিয়েছে পাকিস্তান, বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। এতে কি হতে পারে? অবশ্য আজকে একটা আমরা যেটা পেলাম, আইসিসি বলেছে যদি বাংলাদেশ টি-20তে খেলতে না যায়, তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে, সেই ক্ষেত্রে স্কটল্যান্ডকে সুযোগ দিতে পারে। যদি একটু বিশ্লেষণ করতে বলে যথারীতি আগামীকাল হয়তো আরেকটা শুনবো। প্রত্যেক দিন আমরা এখন 2-3 রকম কথা শুনছি। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারত এবং পাকিস্তান আরো বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে। মূল গাঁথনি কিন্তু ওই জায়গায়। কারণ 5 আগস্ট যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে, এটা কিন্তু শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের পরাজয় নয়, সেটা ভারতেরও একটা পরাজয়। এই গেল একদিক। ভারত এটা সহ্য করতে তার জন্য বড় কষ্টের, এটা সহ্য করবার মতো নয়, বড় বেদনার। আবার এবার দেখেন অর্থনৈতিক বাস্তবতা, মুখে মুখে অনেক কথা আমরা বলছি, ভারতও আমাদেরকে অনেক ডিস্টার্ব করছে, আমাদের রুগী গেলে ওখানে খাইতে দেয় না হোটেলে, এই ঘটনাও কিন্তু ঘটিয়েছে। ডক্টর ইউনূস যেদিন শপথ নিলেন ওই দিনে ফেনী নদী দিয়ে পানি ছেড়ে দিয়েছে। অর্থাৎ তারাই ডিস্টার্বগুলো করবে। তো শুধু রাজনীতিতেই করবে না, কূটনীতিতেও করবে, অর্থনীতিতেও করবে, খেলাধুলায়ও করবে, সামনে দেখবেন যে বিনোদনও করবে। এর মধ্যে তারা কিছু নাটক বানাচ্ছে, ছায়াছবি বানাচ্ছে, ওখানে আমাদেরকে একটু খোঁচা দিচ্ছে মাঝে মধ্যেই। তো এই জন্য আমাদেরও এখানে একটা উপলব্ধির বিষয় আছে যে আমরা ভারতপন্থী, পাকিস্তানপন্থী এই পন্থাবাদ দিয়ে বাংলাদেশপন্থী হইতে চাইব কিনা। যদি এই সিদ্ধান্ত নিতে পারে যে বাংলাদেশপন্থী হব আমরা, এগুলো দিন শেষে
বড় রকমের ঘটনা হবে না। জি, কারণ ধন্যবাদ। বাংলাদেশ এমন একটা উচ্চতায় এখন আছে, সম্পদে না হোক, বিশেষ করে জিওপলিটিক্যালি বাংলাদেশকে কিন্তু একটু গুনতে হয়। এই বাস্তবতা নিশ্চয়ই তারা আমাদের চেয়ে আরো ভালো বোঝে।